বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন প্রেজেন্টেশনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর। তো কবিতাটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কবিতাটির বিশ্লেষণধর্মী আলোচনার পাশাপাশি কবিতার প্রতিটি লাইনের অর্থ এবং প্রতিটি শব্দার্থ নিয়েও আলোচনা করব। তো চলে আসা যাক আজকে আমাদের আলোচনায়। রবীন্দ্রনাথ ঠাকুরের হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার কবিতাটি বহুল পাঠিত এবং আলোচিত কবিতাগুলির মধ্যে অন্যতম একটি। এটি মূলত 1900 সালে প্রার্থনা শিরোনামে রচিত হয়েছিল। পরবর্তীতে অর্থাৎ 1901 সালে নৈবেদ্য নামক খণ্ডে কবিতাটি প্রকাশিত হয়। 1911 সালে কবিগুরু রবীন্দ্রনাথ নিজেই বাংলা প্রার্থনা কবিতাটির ইংরেজি অনুবাদ করেন, যা 1912 সালে ইন্ডিয়ান সোসাইটি লন্ডন দ্বারা প্রকাশিত কবির নোবেলজয়ী সংকলন গীতাঞ্জলির 35তম কবিতা হিসাবে প্রকাশিত হয়েছিল। হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার কবিতাটি যে সময় লেখা, অর্থাৎ যে প্রেক্ষাপটে লেখা, তখন আমাদের দেশ ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে এবং ভারতবাসী ব্রিটিশ শাসন থেকে তাদের স্বাধীনতা অর্জনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কবি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তার দেশের প্রকৃত স্বাধীনতা লাভের জন্য প্রার্থনাস্বরূপ এই কবিতাটি রচনা করেছিলেন বা লিখেছিলেন। তো এবার আমরা চলে আসি কবিতার লাইনগুলির দিকে। হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই। হোয়ার অর্থাৎ যেথা বা যেখানে, দ্য মাইন্ড অর্থাৎ মন বা চিত্ত, ইজ উইথাউট ফিয়ার ভয়হীন, অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, হেল্ড অর্থাৎ ধরে থাকা, হাই অর্থাৎ উঁচু বা উচ্চতায়। তো কবিতার এই লাইনটির বাংলা অর্থ হলো চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। কবি প্রথম লাইনেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে অর্থাৎ অলমাইটি গডের কাছে প্রার্থনা করেছেন যেন তার দেশবাসী সর্বপ্রকার ভয় থেকে মুক্ত থাকে। তিনি চান দেশের প্রতিটি মানুষের মাথা মর্যাদায় উঁচুতে থাক। এক কথায়, প্রকৃত স্বাধীন দেশে প্রতিটি ব্যক্তিরই নির্ভীক থাকা উচিত এবং আত্মমর্যাদা থাকা উচিত। হোয়ার, পরবর্তী লাইন, হোয়ার নলেজ ইজ ফ্রি, হোয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস। হোয়ার নলেজ ইজ ফ্রি, জ্ঞান যেথা মুক্ত। কবিতার দ্বিতীয় লাইনে কবি এমন এক জাতির স্বপ্ন দেখেন যেখানে জ্ঞান থাকবে মুক্ত, অর্থাৎ শিক্ষা কেবলমাত্র উচ্চবিত্তের অর্থাৎ ধনীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরঞ্চ সকলের জ্ঞান অর্জনের অনুমতি থাকবে। আর শিশুরা প্রকৃতি এবং তাদের পারিপার্শ্বিক জগৎ থেকে মুক্তভাবে জ্ঞান অর্জন করবে। হোয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস। যেটা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। কবিতার এই লাইন দুটিতে কবি কেবলমাত্র তার দেশবাসীর জন্য নয়, সমগ্র বিশ্ববাসীর ঐক্যের উপর জোর দিয়েছেন। দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস, ফ্র্যাগমেন্টস কথার অর্থ হচ্ছে খণ্ড বা ক্ষুদ্রাংশ। বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস অর্থাৎ সংকীর্ণ গার্হস্থ্য যে প্রাচীর বা সংকীর্ণ বাধার প্রাচীর বলা যেতে পারে। তো কি করলেন কবি? বিশ্ববাসীর ঐক্যের উপর জোর দিয়েছেন। তিনি মনে করেন যে জাতি, ধর্ম, বর্ণ এবং কুসংস্কারের যে সংকীর্ণ ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন বা ভেদাভেদ থাকা উচিত নয়। সংকীর্ণ মানসিকতা আর কুসংস্কারের উপর ভিত্তি করে দলে দলে বিভক্ত হওয়া উচিত নয়, আর মানুষে মানুষে যে ঐক্য সেটা কখনোই ভেঙে ফেলা উচিত নয়।
চলে যাব পরবর্তী লাইনগুলির দিকে। where words come out from the depth of truth, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে। where the word come out from the depth of truth, ডেপথ হচ্ছে গভীরতা, আর ট্রুথ মানে হচ্ছে সত্য। তো কবি রবীন্দ্রনাথ এমন একটি দেশ চান যেখানে মানুষ সত্যবাদী, অর্থাৎ তারা সর্বদা সত্য কথা বলবে, তাদের মধ্যে কোনো ভনিতা থাকবে না এবং তাদের হৃদয়ের গভীরতা থেকে বাক্য বেরিয়ে আসবে। where tireless striving stretch its arms towards perfection, যেথা অক্লান্ত প্রচেষ্টা পরিপূর্ণতার দিকে তার বাহু প্রসারিত করে। কবি এই লাইনে মধ্যে দিয়ে বোঝাতে চান তিনি এমন একটি দেশের কথা বুঝিয়েছেন যে দেশে প্রত্যেকেই তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করুক এবং পরিণামে পূর্ণতা অর্জন করুক। কবি মনে করেন যে তাদের কাজ, অর্থাৎ দেশবাসীর কাজ তারা প্রকৃত অর্থে করুক এবং সেই কাজ করতে গিয়ে তারা যেন কখনোই ক্লান্ত বোধ না করে। মানুষের অলস হওয়া বা অলসতা এবং তাদের কাজকে উপেক্ষা করা কখনোই উচিত নয়। where the clear streams of reason has not lost its way into the dreary desert sand of dead habit, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসি, অর্থাৎ যেখানে যুক্তির স্পষ্ট স্রোত পথ হারিয়ে ফেলেনি মৃত অভ্যাসের নিস্তেজ মরুভূমির বালিতে। তো এই লাইনের মধ্যে কবি যুক্তি এবং যৌক্তিক চিন্তাভাবনার একটি স্বচ্ছ স্রোতের সঙ্গে তুলে ধরেছেন বা তুলনা করেছেন। তাহলে ক্লিয়ার স্ট্রিমস অফ রিজন, অর্থাৎ তিনি চান মানুষজন, সেই দেশের মানুষ, সেই স্বাধীন দেশের মানুষ যুক্তির সঙ্গে স্বচ্ছ চিন্তাভাবনা দিয়ে কোনো কিছু আলোচনা করুক। ইনটু দ্য ডিয়ারি ডেজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট, এখানে কবি ডেড হ্যাবিটকে কুসংস্কারের সঙ্গে তুলনা করেছেন। ডেড হ্যাবিট বা কুসংস্কারের উপর যে বিশ্বাস, সেটা কি হয়, নিরাশাজনক মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে। ডেড হ্যাবিট, তাহলে কুসংস্কারকে কিসের সঙ্গে তুলনা করেছে, ডিয়ারি ডেজার্ট, একটা মরুভূমির সঙ্গে, মৃত মরুভূমির সঙ্গে তুলনা করেছেন কবি চান যুক্তির স্রোতধারা যেন কুসংস্কারের মরুভূমিতে হারিয়ে না যায়। তো এখানে কবি যুক্তিবাদী চিন্তার কথা বলেছেন। যে সমস্ত সেই সমস্ত কুসংস্কার যা মানুষ এতদিন ধরে বিশ্বাস করে এসেছে, সেই বিশ্বাসের বশবর্তী হয়ে যেন যুক্তিকে না দূরে সরিয়ে দিয়ে কুসংস্কারকে গ্রহণ না করে, অর্থাৎ মানুষ যা কিছু করুক সেটা যুক্তি দিয়ে স্বচ্ছ চিন্তা দিয়ে করুক। where the mind is led forward by the into ever widening thought and action, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। where the mind is led forward by the অর্থে এখানে কবি সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ চান তার দেশবাসী প্রগতিশীল এবং উদার মনের অধিকারী হোক। তিনি আরও চান বা চেয়েছেন তাদের মন সর্বদা, অর্থাৎ তার দেশবাসীর মন সর্বদা সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা পরিচালিত হোক, অর্থাৎ চিরপ্রসারিত তার যে চিন্তাভাবনা এবং কর্মের দিকে এগিয়ে যাক। ইনটু এভরি ওয়াইডেনিং থটস অ্যান্ড অ্যাকশন, এক কথায় কবি এই লাইনে বোঝাতে চেয়েছেন যে আমাদের উদার মনের হওয়া উচিত এবং
মনের সংকীর্ণতা কাটিয়ে অস্বাভাবিক বা অসাধারণ কিছু করা উচিত। এভার ওয়াইডেনিং থটস অ্যান্ড অ্যাকশন। চলে যাব পরবর্তী লাইনগুলির দিকে। ইন্টু দ্যাট হেভেন অফ ফ্রিডম মাই ফাদার লেট মাই কান্ট্রি অ্যাওয়েক। হে ঈশ্বর, স্বাধীনতার সেই স্বর্গে আমার দেশ ভারতবর্ষকে করো জাগরিত। কবির মতে বাংলা যে অনুবাদ ছিল, ভারতেরও সেই স্বর্গে করো জাগরিত। কবিতার শেষ লাইনে কবি ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করেছেন, মাই ফাদার। তিনি তার দেশ ভারতবর্ষকে এমন একটি স্বর্গসম স্বাধীনতায় জাগ্রত করতে বলেন ঈশ্বরকে। ঈশ্বরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে ঈশ্বর তার দেশ ভারতবর্ষকে এমন একটি স্বর্গসম স্বাধীনতায় জাগ্রত করুক যেখানে উপরিউক্ত শর্তগুলো পূরণ হয়। অর্থাৎ কবিতার প্রথম দিকে তিনি যে কথা বলেছেন, তার দেশবাসী যেন সব সত্যবাদী হয়, যুক্তিবাদী হয়, সেখানে তাদের মধ্যে যেন কোনো সংকীর্ণতা না থাকে, সেই সমস্তগুলি যেন সেই শর্তগুলি পূর্ণতা পায়। স্পষ্টতই কবি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন তিনি তার দেশকে এমন উচ্চতায় উন্নীত করুন যেখানে স্বাধীনতা সর্বোত্তমভাবে উপলব্ধি করা সম্ভব। তো এই ছিল আমাদের কবিতার আলোচ্য বিষয়। আলোচনাটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বা হেল্পফুল বলে মনে হয় তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও সবার প্রথম নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।